ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসতেই রোজকার মতো ঘুম ভেঙে যায় নাদিয়ার। নড়াচড়া করতে চেষ্টা করলেও পারে না, শরীরের ওপর যেন ভারী কিছু উঠে আছে। চোখ খুলেও চোখের সামনে কিছু দেখতে পায় না, চোখের সামনে যেন প্রাচীর তুলে দেওয়া হয়েছে। আবার চোখ বন্ধ করে নেয়, অনুভব করে কারো ধীর গতিতে চলা হার্টবিট। আর একটু কান সজাগ করতেই শুনতে পায় কারো ভারী শ্বাসের শব্দ। নাকে ভেসে আসে হালকা পারফিউমের মিষ্টি ঘ্রাণ। বাড়িতে থাকলে এই হালকা ঘ্রাণের মিষ্টি পারফিউমটা সবসময় ইউজ করে উদয়। মাথাটা কিঞ্চিত সরিয়ে মুখ উঁচু করে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে উদয়ের ঘুমন্ত মুখ। ড্রিম লাইটের নীল আলোয় আবছা বোঝা যাচ্ছে উদয়ের মুখ। নাদিয়া সরে আসার চেষ্টা করে, তবে পারে না, আটকা পড়ে আছে উদয়ের বাহুবন্ধনে। রাতে তো চিত হয়ে শুয়েছিল, ঘুমের ঘরে কখন কাত হয়ে গেছে বুঝতেই পারেনি। পা নড়ানোর চেষ্টা করলেও লাভ হয় না। উদয়ের বাম হাত আর পা তুলে দিয়েছে নাদিয়ার উপরে। নাদিয়ার খেয়াল হয় ওর তো রাতে পেটে ব্যথা করছিল, ব্যথায় কান্না করেছে অনেকটা সময় ধরে। সযত্নে পেটে হাত বুলিয়ে দিয়েছে উদয়, মাথায় হাত বুলিয়ে দিয়েছে। অন্য এক উদয়কে দেখেছে গতকাল রাতে। নাদিয়া কখন ঘুমিয়ে গেছে মনে নেই। ব্যথা কমার সাথে সাথেই ঘুমিয়ে গিয়েছিল বোধহয়। এখন পেট ব্যথাও নেই আর, বেশ ভালো লাগছে এখন। উদয়ের হাত সরিয়ে দেয় আলগোছে। নাদিয়া উঠে বসতেই ঘুম ছুটে যায় উদয়ের। তবে নাদিয়া বুঝতে পারে না উদয়ের ঘুম ভেঙে গেছে। নাদিয়া নিজের পায়ের উপর থেকে উদয়ের পা আস্তে করে সরিয়ে দেয়। উদয় ঘুম জড়ানো গলায় বলে, কোথায় যাচ্ছ? নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়। ওয়াশরুমে। আচ্ছা যাও। নাদিয়া বেড থেকে নেমে দাঁড়ায়। উদয় ডান কাত থেকে বাম কাতে ফিরে চাদর টেনে নিজেকে ঢেকে নেয়। নাদিয়া ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। রুমের লাইট অন না করে হাত মুখ মুছে চুলগুলো ব্রাশ করে মুখে ক্রিম লাগিয়ে নেয়। তারপর ডিভাইনের উপরে বসে থাকে। এখন আর কি করবে? কোনো কাজ নেই এখন। উদয়ও বোধহয় উঠবে না এখন। ওখানে বসে আছো কেন? বেডে আসো। উদয়ের কথা শুনে বেডের দিকে তাকাই। বেডে আসতে বলেছি, এখন তো ঘুম আসবে না। তো কি হয়েছে? ঘুম আসবে না? শুয়ে থাকবে তবুও। তাড়াতাড়ি আসো, ডোরটা খুলে দিয়ে আসো। উদয়ের রাগি রাগি গলার স্বর শুনে ডিভান থেকে উঠে দাঁড়ায়। ডোরের লক খুলে দিয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে উদয়ের পাশে। বদলোক একটা, শুধু শুধু রাগ দেখায়। উদয় আবার নাদিয়ার দিকে ফিরে শোয়। এখনো পেট ব্যথা করছে? না। চুপচাপ শুয়ে থাকবে, উঠবে না বেড থেকে। আচ্ছা। উদয় চোখ বন্ধ করে নেয়। সারা রাত ঘুমোতে পারেনি। নাদিয়ার 12টার পর ঘুমিয়ে গেলে উদয়ের আর ঘুম আসেনি। শুয়ে থাকতে থাকতে শেষ রাতের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল। নাদিয়া উঠে যাওয়ায় ঘুম ভেঙে গিয়েছে। এখন ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে আসছে। বন্ধ চোখ আবার খুলে তাকায়। নাদিয়া গুটিসুটি মেরে শুয়ে আছে। পাশ ফিরে এসির রিমোটটা নিয়ে এসির তাপমাত্রা বাড়িয়ে দেয়। তারপর চাদর টেনে নাদিয়ার উপর দিয়ে দেয়। পুরোপুরি দিতে না পেরে বলে, একটু এদিকে চেপে শরীরটা ঢেকে নাও, ঠান্ডা কম লাগবে। নাদিয়া একটু চেপে আসে উদয়ের দিকে, নিজেকে ঢেকে নেয় ভালোভাবে। চোখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়। চোখ বন্ধ করে শুয়ে আছে। নাদিয়ার দৃষ্টি সরায় না, তাকিয়ে রইল উদয়ের মুখের দিকে। প্রথম দিন থেকে দেখে আসা উদয় আর রাত থেকে দেখে আসা উদয়ের মাঝে আকাশ পাতাল ফারাক। উদয়ের যে ভালো সুন্দর কোমল একটা হৃদয় আছে বুঝতে পারে নাদিয়া। উদয়ের প্রতি ওর ধারণা একটু বদলায়। মানুষটা অত খারাপ না যতটা নাদিয়া ভেবেছে। উদয়ের ঘুম ভাঙে 8টার সময়। চোখ খুলতে চোখের সামনে ভেসে ওঠে নাদিয়ার মুখ। শুয়ে থাকতে থাকতে নাদিয়াও ঘুমিয়ে পড়েছে আবার। উদয় নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে জানালার দিকে তাকায়। সূর্যের আলো থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু করে রুমে প্রবেশ করছে। রুম কিছুটা আলোকিত হয়ে গেছে। নিজের উপর থেকে চাদর সরিয়ে দেয়। পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয়। 8টা 5 বেজে গেছে। মেসেজ দেয় প্রহরের নাম্বারে। তারপর শোয়া থেকে উঠে বসে। 2 মিনিট অতিবাহিত হওয়ার আগেই রুমে প্রবেশ ঘটে প্রহরের। বেডের দিকে তাকাতে দেখে বড় ভাইয়া পা ঝুলিয়ে বসে আছে। চোখ মুখ ফোলা ফোলা। বেশি ঘুমিয়েছে নাকি কম ঘুমিয়েছে বুঝতে পারে না। বেডের দিকে ভালোভাবে খেয়াল করলে দেখে নাদিয়া আজ ওঠেনি এখনো। শরীর খারাপ নাকি? অন্যদিন তো ভোরেই উঠে যায়। ভাবির। উদয় ঠোঁটের সামনে আঙুল চাপে, যার অর্থ চুপ। প্রহর চুপ হয়ে যায়। উদয় হাতের ইশারায় ভাইকে কাছে ডাকে। প্রহর এগিয়ে যেতে স্টিকার ভাইয়ের কাঁধে ভর করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। প্রহর আস্তে আস্তে ফিসফিস করে বলে, ভাবির কি হয়েছে? ও একটু অসুস্থ। সিরিয়াস কিছু? হুম। ডক্টরের কাছে নিতে হবে তো তাহলে? হুম। তাহলে আজ অফিসে না গেলাম, ভাবিকে নিয়ে হসপিটালে যাই। আজ না, কয়েকদিন পর। কয়েকদিন পর কেন? বেশি প্রশ্ন করিস তুই। প্রহর চুপ হয়ে যায়। উদয়কে ওয়াশরুমে রেখে বাইরে এসে দাঁড়িয়ে থাকে। নাদিয়া ঘুম থেকে উঠে বসে। আশেপাশে তাকিয়ে উদয়কে দেখতে পায় না। হুইল চেয়ারটা বেডের পাশে রয়েছে। গেল কোথায় তাহলে? অফিসে চলে গেছে নাকি? পাশে তাকিয়ে দেখে উদয়ের ফোনটা বেডে আছে। ওয়াশরুমের দিকে তাকায়। ভেতর থেকে পানির শব্দ আসছে। উদয় হয়তো গোসল করছে, কিন্তু একা একা কিভাবে গেল ওয়াশরুমে? তারপর স্মরণ হয় প্রহরের কথা। বেড থেকে নামার জন্য উদ্যত হয়। পেট চিনচিন করে ব্যথা করছে আবার। পেইন কিলারের প্রভাব বোধ হয় শেষ হয়ে গেছে। বেড থেকে নেমে বেড গুছিয়ে রাখে। বেলা করে ঘুমানোর কারণে মাথা ভার হয়ে আছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চোখ মুখ ফুলে উঠেছে ঘুমের কারণে। একটু পরেই ভেতর থেকে বেরিয়ে আসে 2 ভাই। নাদিয়া ওদের দুজনের দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। প্রহর উদয়ের সবকিছু করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। একটু পরই আবার ফিরে আসে খাবারের ট্রে হাতে নিয়ে। ট্রে টেবিলের উপর রেখে পানি এনে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে যেতে হবে। লেট হয়ে গেল আজ। নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। উদয় খেয়াল করে নাদিয়া সামনের দিকে একটু ঝুঁকে হাঁটছে। ব্যথা বেড়েছে আবার। হাত মুখ মুছে এগিয়ে আসে উদয়ের দিকে। খাবারের প্লেট হাতে নিয়ে বসে উদয়ের সামনে। কয়েক লোকমা চুপচাপ খায়। তারপর বলে, তুমিও খাও। নাদিয়া প্লেটের দিকে তাকিয়ে থেকেই বলে,
আপনার খাওয়া শেষ হোক, আমাকে খাওয়াতে খাওয়াতেই খাও, দুজনেরই খাওয়া একসাথে হয়ে যাবে, সময়ও বেঁচে যাবে। মুখ তুলে উদয়ের দিকে তাকাই। খাও, পরে খাচ্ছি, আপনি খেয়ে নিন বলেই খাবার ধরে উদয়ের মুখের সামনে। পরে কেন খেতে হবে, এখন খেলে কি সমস্যা, খেতে বলছি খাও বলে নাদিয়ার হাত ধরে নাদিয়ার মুখের সামনে ঘুরিয়ে দেয়। হা করো। নাদিয়া হা করে খাবার নিজের মুখে নেয়। তারপর উদয়কেও খাওয়াই, নিজেও খায়। খাওয়া শেষ হলে উদয় মেডিসিন খায়, নাদিয়াকেও একটা পেইন কিলার দেয়। নাদিয়া খাবারের প্লেট বাটি গুছিয়ে হাতে তুলে নিতেই ধমক দিয়ে ওঠে উদয়। এগুলো নিয়ে যাচ্ছ কোথায়? নাদিয়া আস্তে আস্তে মিনমিন করে বলে, নিচে রাখতে। তোমাকে নিয়ে যেতে বলেছি? না। তাহলে নিচ্ছ কেন? রাখো ওখানে। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। কবেই বা নিতে বলে? নাদিয়া তো প্রত্যেকবার নিজের ইচ্ছাতে রেখে আসে। মুখের দিকে তাকিয়ে কি দেখছো? রাখো ওগুলো। নাদিয়া রেখে দেয় টেবিলের উপর। শুয়ে থাকো এখন। নাদিয়া অদ্ভুতভাবে তাকায়। একটু আগেই না শোয়া থেকে উঠলো, এখন আবার শুয়ে থাকবে? আবার দাঁড়িয়ে থাকে। একটু আগেই না শোয়া থেকে উঠলাম, তো কি হয়েছে? এত শুয়ে থাকা যায় নাকি? শুয়ে থাকতে না পারলে বসে থাকো। সুস্থ না হওয়া পর্যন্ত এই রুমের বাইরে যাবে না, কোনো কাজও করবে না। মহাজালা তো, নিজে অসুস্থ, রুম থেকে বের হয় না, তাই বলে কি ওকেও এখন রুমে বন্দি করে রাখবে? ওর তো কোনো সমস্যা হচ্ছে না। আগে প্রচন্ড ব্যথা নিয়ে বাড়ির সব কাজ করতো এক হাতে, এখন তো ব্যথা নেই, কাজ করতেও কোনো সমস্যা হবে না। আর সেখানে কিনা ওকে রুম থেকে বের হতে দেবে না, তাও দাঁড়িয়ে থাকে। আমার তো আর কোনো সমস্যা হচ্ছে না, ব্যথাও নেই এখন। ব্যথা আছে কি নেই সেটা খুব ভালো করে জানি আমি, তোমাকে ভাবতে হবে না। বেডে উঠে বসে নাদিয়া। উল্টো ঘুরে জানালার দিকে তাকিয়ে থাকে। ওর পেটে ব্যথা আর ওকেই ভাবতে নিষেধ করছে? আজব মানুষ। এক সপ্তাহ পেরিয়ে যায়। নাদিয়াকে ডাক্তার দেখাবে আর উদয়ের পুরো বডি এক্সরে করানোর জন্য হসপিটালে আসে উদয়, নাদিয়া আর প্রহর। নাদিয়াকে আগেই গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর উদয়ের এক্সরে করানো হয়। রিপোর্ট বের হওয়ার জন্য অপেক্ষা করে 3 জন। উদয়ের পাশে নাদিয়া বসে আছে আর প্রহর হাঁটাহাঁটি করছে। বরাবরের মতো উদয়ের চোখ মুখ গম্ভীর হয়ে আছে। পাশেই চুপচাপ বসে আছে নাদিয়া। হঠাৎ নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় উদয়। সামনে দাঁড়ানো দুজনকে দেখে উদয়ের চোখ মুখ শক্ত হয়ে আসে। রেগে চোখ সরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে আবার। নাদিয়া দুজনকে চিনতে না পেরে তাকিয়ে থাকে। এরা কারা? উদয়ের কোনো আত্মীয়? আগে কখনো দেখেনি তো নাদিয়া। উদয়ের অনেক আত্মীয় জানেও না উদয় বিয়ে করেছে। নাদিয়া দুজনের দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায়। উদয়ের রাগী চোখ মুখ দেখে বুঝতে পারে না এত রেগে গেল কেন দুজনকে দেখে। ভাই ভাবির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে প্রহর। মুখ দেখতেই ওর চোখ মুখ শক্ত হয়ে যায়। রাগী স্বরে প্রহর বলে, এখানে কি করতে এসেছেন আপনারা? সামনে থেকে সরুন। দুজনই প্রহরের দিকে তাকায়। কেমন আছো প্রহর? যারা, আপনারা দুজন এখান থেকে গেলেই খুশি হব। নাদিয়া বুঝতে পারে এই সেই যারা, যার জন্য উদয়ের আজ এই অবস্থা। নাদিয়া যারার মুখের দিকে ভালোভাবে তাকায়। ফর্সা লম্বা সিমসাপ গঠনের মেয়ে, পরনে ফিটিং প্যান্ট আর টি শার্ট। বডির প্রত্যেকটা ভাঁজ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ফিগার স্পষ্ট হয়ে উঠেছে ফিটিং টি শার্টের উপর দিয়ে। চুলগুলো ঘাড়ের একটু নিচ পর্যন্ত ব্রাউন কালার করা। মেকআপ দিয়ে মুখে ঠাসা। ভারী মেকআপের সাথে গাঢ় লাল লিপস্টিক দেওয়া। আগাগোড়া পুরোটাতেই আধুনিকতার ছোঁয়া। তবে নাদিয়ার কাছে যারাকে দেখতে ভালো লাগছে না। লাগলো না। কেমন দৃষ্টিকটু আর বিশ্রী দেখতে লাগলো। নাদিয়া যারার দিক থেকে চোখ সরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকায়। দেখতেই কেমন লুচু লুচু টাইপের। কিভাবে যেন তাকিয়ে আছে নাদিয়ার দিকে। দেখতেও অতটা হ্যান্ডসাম না। উদয়ের ধারে কাছেও নেই এই ছেলে। উদয়ের মাঝে একটাই কমতি, সেটা হলো উদয় ঠিকভাবে হাঁটতে চলতে পারে না, এইটুকুই। নাদিয়া দৃষ্টি সরিয়ে নিয়ে আবার উদয়ের দিকে তাকায়। উদয় এখনো নিচের দিকে তাকিয়ে আছে। ওর নিচের দিকে তাকিয়ে যারা আর ওর হাজবেন্ডকে বারবার চলে যেতে বলছে, কিন্তু কে শোনে কার কথা? দুজন ঠায় দাঁড়িয়ে আছে এখনো। যারা প্রহরের দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায়। এখনো বোধহয় হাঁটতে চলতে পারে না। ডান হাতটা আগের মতোই রয়েছে। পাশেই স্টিকটা রয়েছে। শুকিয়ে গেছে আগের থেকে, তবে দেখতে আগের থেকেও হ্যান্ডসাম হয়ে গেছে। হ্যান্ডসাম হয়েছে তাতে কি, সেই তো পঙ্গু অক্ষমই রয়ে গেছে। একে বিয়ে করলে কি জীবন এতটা উপভোগ করতে পারতো? এই পঙ্গু অক্ষম উদয়ের সাথে কি দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারতো? নিজের চাহিদা পূরণ হতো। হাজবেন্ডের সাথে বিভিন্ন নাইট ক্লাবে ঘুরে বেড়ায়, নাচানাচি করে, বিভিন্ন পার্টি ইভেন্ট আরো কত কি ভাবে লাইফ এনজয় করে। এই সব কি উদয়ের সাথে থাকলে করতে পারতো? কখনোই না। উদয়ের সাথে বিয়ে হলে উদয়কে নিয়ে বিভিন্ন হসপিটালে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হতো, সেবা যত্ন করতে হতো। লাইফ তো উপভোগ করতেই পারতো না। সারা জীবন উদয়ের পেছনে চাকরের মতো কেটে যেতে হতো। কেমন আছো উদয়? উদয় কিছু বলে না, মাথা তুলে তাকায়ও না। এই মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, মুখ দেখার ইচ্ছাও নেই উদয়ের। সেদিন হসপিটালের বেডে উদয় শুয়ে থাকলেও ঘুমিয়েছিল না। যারা কার সাথে ফোনে কি কি বলছিল সব শুনেছিল উদয়। তারপর থেকে রাগে ঘৃণায় যারার নামটাও স্মরণ করে না কখনো। সেদিন থেকে ভুলে গেছে যারা নামের কেউ ছিল ওর জীবনে। এতগুলো দিন পর এই নোংরা মেয়ে কেন এসেছে ওর সামনে? ইচ্ছা করছে লাথি দিয়ে সামনে থেকে সরিয়ে দিতে। কথা বলছো না কেন উদয়? তাকাও আমার দিকে। আপনারা জানতো এখান থেকে। বিরক্তি প্রকাশ করে কথাগুলো বলে প্রহর। আমি উদয়ের সাথে কথা বলছি, কিন্তু ব্রো আপনার সাথে কথা বলতে চাইছে না। প্রহর এদের যেতে বল আমার সামনে থেকে। যারা বলে হাঁটতে চলতে পারে না, কিন্তু তেজ কমেনি এখনো। জ্বলছে বুঝি আমাকে না পেয়ে? যারার এমন কথা শুনে ফোঁস করতে শুরু করে উদয়। কিছু বলবে তার আগেই প্রহর বলে, নিজেকে কি বিশ্ব সুন্দরী ভাবেন আপনি যে আপনাকে না পেয়ে জ্বলবে, আফসোস হবে? দেখতে তো বান্দুরির মতো লাগছে।
মুখ সামলে কথা বলো প্রহর, আমি মুখ সামলেই কথা বলছি। আপনি বললেন না আপনাকে না পেয়ে আমার ব্রোয়ের জ্বলছে নাকি? ব্রোয়ের পাশে বসে থাকা মেয়েটার দিকে তাকান তো। যারা নাদিয়ার দিকে তাকায়। বোরকা হিজাব পরিহিত একটা মেয়ে, মুখে নিকাব বা মাস্ক নেই, দেখতে বেশ সুন্দর আর কিউট। উনি আমার ভাবি মিসেস উদয় চৌধুরী, মানে আমার ব্রো উদয় চৌধুরীর ওয়াইফ। দেখতে অনেক সুন্দরী আর কিউট না? আপনার থেকে বেশি কিউট, ভালোভাবে তাকিয়ে দেখুন। কি ভাই, আপনার বউয়ের থেকে আমার ব্রো এর বউ বেশি সুন্দরী আর কিউট না? উদয়ের কথার তালে তালে মাথা নাড়ায় লোকটা। যারা রাগী চোখ মুখ দেখে শুকনো হেসে বলে, কিন্তু তোমার ভাবির থেকে আমার বেবি বেশি হট। তো যান না আপনার বেবির হটে জ্বলে পুড়ে ছাই হয়ে যান। আপনার বেবি তো আবার বেশি হট, পারলে আরো কয়েকজনকে নিয়ে জ্বলুন। এখন সরুন আমাদের সামনে থেকে, শুধু শুধু বিরক্ত করছেন কেন? চলবে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা ইউটিউবে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।